তাই বলে মাথার সব চুল আজ কেটে দিল আমার সৎ মা। অনেক কান্নাকাটির পরও আমার একটা কথা শুনলেন না উনি। রূপ জিনিসটা কারো পছন্দ নয়। সবাই রূপবতী তরুণী পছন্দ করে, অনেকে চান সুন্দরী হতে। কিন্তু আমার কাছে রূপবতী হওয়া একটা অভিশাপ। নিজের চেহারার জন্য আমি অভিশপ্ত। আমার সৎ মা এবং বোন সবসময় আমার রূপের হিংসা করেন। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব মেয়েদের মতো আমার মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মারে না। চুল কাটা শেষ হয়ে গেলে তরির হাত টান মেরে ফেলে দেওয়া হয় উঠোনের এক কোণে। সৎ মা আর বোন হাসতে হাসতে বাড়ির বাইরে চলে যায়। তরি সেখানেই বসে কাঁদছে। এজন্য নয় যে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে, সে কাঁদছে যে তার বাবা বারান্দায় বসে থেকেও কিচ্ছুটি বলল না। তরি গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কাছের মানুষ বলতে তার কেউ নেই। তরির বয়স ৩ কি ৪ হতে না হতে মা কলেরায় আক্রান্ত হয়ে এক রাতেই মাঝেই মারা যায়। বাবা সে সময় মেয়ের চিন্তাতে আরেক বিয়ে করে নিয়ে আসেন। তবে কিছুদিন যাওয়ার পর সৎ মায়ের প্ররোচনায় এসে বাবা আস্তে আস্তে বদলাতে শুরু করেন। সৎ মা তরির যত্ন নিতেন না, বিশেষ করে নিজের একটা মেয়ে হওয়ার পর। তরির চেহারা ওর সৎ বোনের চেয়ে অনেক ভালো হয়, সৎ মায়ের এতে অনেক হিংসে হতো। তরির বয়স এখন ১৯-এর কাছাকাছি। ওর ছোট বোনের বয়স ১৫ কি ১৬ হবে। তরির চেয়ে কম সুন্দরী হওয়ায় অনেকটা হিংসে হয় ওর। সেজন্য তো আজ তরির মাথায় সব চুল মাকে দিয়ে জোর করে কেটে দিল। মা মেয়ে অনেকটা খুশি আজ তরির এমন অবস্থা দেখে। তরির কিছুটা করার নেই। কারণ কিছু বলতে গেলে এ বাড়ির বাসি ভাতও যে তার কপালে জুটবে না। কাটা চুলগুলো হাতে তুলে নিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে চলে আসে তরি। পুকুর পাড়ের একটা উপর একটা বাঁকানো খেজুর গাছ আছে। পুকুরের পানির উপর দিয়ে কিছুটা বাঁকা হয়ে গেছে গাছটি। এখানে প্রায় এসে বসে থাকে সে। হাতে থাকা কাটা চুলগুলো নিয়ে গাছের উপর দিয়ে বসে তরি। পা দিয়ে মেলে দিয়ে কাটা চুলগুলো সামনে ধরে সে। নিজের এমন অবস্থার জন্য সে নিজের বাবাকে কখনো দোষারোপ করে না। সে দোষারোপ করে নিজের মাকে। আচ্ছা, মা কি আমাকে নিয়ে যেতে পেরেছিল না? স্বার্থপরের মতো একা একা শান্তির ঘুমাতে চলে গেল? নাকি আমি ওনার বোঝা হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি আমায় একা রেখে চলে গেলেন? হাতে থাকা চুলগুলো সহ পুকুরে শো করে তলিয়ে যেতে লাগলো তরি। সাঁতার সে জানে, তবে আজ আর সাঁতার কাটার ইচ্ছে নেই তার। এই গভীর পুকুরটাতে তলিয়ে যেতে ইচ্ছে করছে আজ ওর। কিন্তু কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগর শুকিয়ে যায়। এবারও এমনই হলো। ঠিকমতো সে ডুবে মরে যেতেও পারল না। তার আগে একজন পুকুরে ঝাঁপ দিয়ে তরিকে তুলে আনলো। তরি গ্রামটা আসলে লালমনিরহাট কুলাঘাটে, যার পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। জায়গাটা বেশ লোকপ্রিয় হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে এখানে। তরিদের বাড়ির পেছনে পাশ দিয়ে রাস্তা গেছে। এমনিতে ঘুরতে আসা লোকজনের মাঝে কেউ একজন তরিকে ডুবতে দেখে ফেলে, এরপর তরিকে উদ্ধার করে ঘাটে আনে। তরির কোলে করে ওদের বাড়িতে নিয়ে আসে। সে তরিকে তুলে আনলো। তার বয়স হয়তো ৪০-৪৫-এর কাছাকাছি হবে। সব দেখে মনে হয় একদম সুস্থ সবল মানুষ। উনি তরির সুস্থতা খেয়াল করে নিজের গাড়িতে থাকা কিছু ঔষধ তরিকে খাইয়ে দিলেন। তরির বাবা পাশেই ছিল। লোকটির এমন পরিচর্যা দেখে তিনি তরির বাবা বেশ লজ্জিত হলেন। লোকটিকে দেখে মনে হলো উনি একজন ডক্টর। যাই হোক, তরির জ্ঞান ফেরার আগে লোকটি তরির বাবার কাছে বিদায় নিলেন। বাড়িতে তরির সৎ মা ওর বোন ছিল না এতক্ষণ। তরির জ্ঞান ফিরলে নিজেকে বারান্দার ছোট্ট চৌকিতে আবিষ্কার করলো। পাশে ওর সৎ মা আর বোন দাঁড়িয়েছে। ওর জ্ঞান ফিরতে দেখলে বলল, মরণ, অভাগী মরেও না। কোথা থেকে যে ওসব ফেরেস্তা আইসে পড়ে। হ্যাঁ গো, একটু আগে ডুব দিতে পারিসনি? নাকি আগে লোকজন দেখে পরে ডুব দিছিস যাতে তোরে কেউ আইসা বাঁচায়? তরি এসবের মানে কিছুই বুঝতে পারল না। প্রচুর মাথা ব্যথা করছে। মাথায় ভেজা ওড়না পেঁচিয়ে ঘরের ভেতরে চলে গেল। তরি গরিব ঘরের মেয়ে হলে কি হবে, পড়াশোনায় প্রচুর মেধাবী। পড়াশোনা ও সৎ মা চেয়েও আটকাতে পারেনি। কারণ ছোট থেকে বৃত্তি পাওয়ার পর এ ব্যাপারে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি। এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে। শহরে একটা নামি-দামি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। তবে পরিবারের চাপে এসে যেতে পারেনি। তাই গ্রামের একটা স্কুলে কলেজে ভর্তি হয়। এখন উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী সে। ৪ কি হতে হবে, তরির বাবা উঠোয় বসে কুলোর গুণের তার দিয়ে গিট লাগাচ্ছিল। সে সময় সেদিনের মধ্যবয়স্ক লোকটি তরির বাবার সামনে এসে দাঁড়ায়। তরির বাবা লোকটাকে দেখে চমকে যায়, উঠে সালাম দেয়। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি কিছু কইবেন? জি, আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। বিয়ে? জি। কথাটা শুনে তরির বাবা চিন্তিত সম্মুখে দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ লোকটি তরির বাবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগটা ওজনে বেশ ভারী লাগছে, তাই সামলাতে না পেরে হাত থেকে মাটিতে পড়ে গেল। ব্যাগের চেনটা খোলা থাকায় ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো বেরিয়ে গেল। যেগুলো হলো টাকার বান্ডিল। তরির বাবা আর যাই হোক লোভ নয়। তবে এমন সময় সংসার চালানো বেশ কঠিন। ওনার বয়স হয়েছে, খুব একটা খেটে রোজগার করার সামর্থ্য নেই। তাই সামনে থাকা ব্যক্তিটির তাকিয়ে উনি বললেন, সাহেব, আমি জানি আপনি এটা
এটা আমি জানি আপনার মেয়েকে কি জন্য নিজের বউ বানাইতে চান। তবে আপনারে দেখে ভদ্রলোক মনে হয়। তাই আমি কই, আমি আমার মেয়েরে দিতে পারুম না। তবে আমারে ২ দিন সময় দেন। আকুতি স্বরে বলল কথাগুলি। লোকটি কিছু একটা ভেবে উত্তর দিল, দেখুন আমি কালকের মধ্যে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। তাই যা ভাবার জলদি ভাবেন। এখন আসি। কথা বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল লোকটি। যাওয়ার পথে লোকটি দেখতে পেল লাল হিজাবে তরি বাড়ির দিকে আসছে। বাড়ির সামনে অত বড় গাড়ি দেখতে পেয়ে বেশ বিস্মিত হয় তরি। তাড়াতাড়ি গিয়ে বাড়ির ভিতরে ঢুকে উঠোনে গিয়ে দেখে ওর বাবা উঠোনে একটা ব্যাগের পাশে পড়ে থাকা অনেকগুলো টাকার বান্ডিল গোছাচ্ছে। বাবার কাছে গিয়ে কপালে হালকা কুঁচকে জিজ্ঞেস করলো, বাবা এত টাকা কোথায় পেলে তুমি? তরি বাবা বেশ হকচকিয়ে জবাব দেন, তুই ঘরে যা তো, সব কথা তোর না শুনলেও চলবে না, যা এখন ঘরে যা। তরি আবারও বেশি সন্দেহের দৃষ্টিতে তাকায় বাবার দিকে। টাকার ব্যাগ থেকে বাবার হাত থেকে উঠোনের এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বাবা তোমায় যেটা বলছি তার জবাব দাও, এত টাকা কোথায় পেলে? দেখ তরি, তোরে যেটা কইছি সেইটা শোন, যা ঘরে যা, মাথা গরম করবি না কইলাম। বেশ রাগান্বিত হয়ে তরি বাবার এমন রাগ দেখে আর কিছু বলল না, ঘরে চলে গেল। আর যাই হোক, বাড়ির কারো উপর দিয়ে কথা বলার সাহস অনেকদিন আগে হারিয়েছে। নতুন থেকে যখন থেকে এ বাড়িতে ওর নতুন মা এসেছে। বিকেলের দিকে মা মেয়ে পুরো পাড়ার খবরাখবর নেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে রসুই ঘরের দায়িত্বটা তরি সামলায়। বলা চলে প্রায় সকল কাজ সে করে। ওইদিকে মা মেয়ে দুজনে মিলে সারা গা মেরে খায়। পুকুরে গিয়ে গোসল সেরে দুজনে মিলে ঘরে ঢুকে চৌকির একপাশে সেই ব্যাগ দেখতে পায়। ব্যাগে কি আছে তা দেখতে চেন খুলতে গেলে অনেকগুলো টাকা। টাকাগুলো দেখে মা মেয়ে দুজনের চোখ বড় বড় হয়ে যায়। ব্যাগের মধ্যে হাত ঢুকে টাকার বান্ডিলগুলো নাড়তে থাকে। তরির বাবা ঘরে প্রবেশ করলে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোথায় পেলে গো এত টাকা? চুরি চাকরি করলে নাকি লটারি লেগে গেল? আহ, তোমার শুরু হইয়া গেল। আরে আজ একটা লোক তরির বিয়ার জন্য আইছিল, সেই দিয়ে গেল এত টাকা। এখন এই টাকা যদি আজীবনের মতো চাও, তাহলে আগে তোমরা দুজন মিলে তরিরে বিয়ের জন্য রাজি করো, বুঝলা? সকাল সকাল সৎ মা আর বোনের আদর দেখে তরি হতভম্ব হয়ে গেল। যে মহিলা কাল ওর মাথার চুল কেটে দিল, আর সে ওর চুলের জন্য আফসোস করছে। হাতে এক বাটি পায়েস, ছানার সন্দেশ আর কয়েক প্রকার মিষ্টি এনে তরিকে আদুরিভাবে খাওয়াচ্ছেন উনি। এতটাই আদর তরি মনে কেমন যেন এক ঝড়ের আভাস দিচ্ছে। কারণ এর আগে যতবার এমন আদর হয়েছে ততবার কোনো না কোনো গণ্ডগোল হয়েছে ওর জীবনে। খাওয়া বাদ দিয়ে সৎমাকে বলে ওঠে তরি, মা কিছু হয়েছে? আমাকে এত আদর করছেন কেন? নাটকীয়ভাবে সৎমা বলে উঠল, আর বলিস না তরি, আজ তোর বিয়ে হইবে গেলে তো আর আদর করবার পারুম না, তাই জন্য আজ তোর পছন্দের মিষ্টিগুলো খাওয়াইতে আনলাম রে। কার বিয়ে? কার বিয়ে? ওমা, তোর বিয়ে? কি? এমন কিছু আশঙ্কা ছিল তরি। অবাক চোখে তাকিয়ে আছে ও সৎমায়ের দিকে। ওদিকে বোন মিটমিট করে হাসছে। নিজেকে প্রচুর বোকা মনে হচ্ছে তরির। এটা ছাড়া এ বাড়িতে কী বা আশা করতে পারে ও? ওর প্রতিরোধ কখনো করতে পারবে না সে জানে। এটা বোঝার বাকি নেই কালকের টাকাগুলো কিভাবে এসেছে। বাকি রইল নিজের বাবার কথা। আচ্ছা, নিজের মেয়েকে তাহলে বিক্রি করে দেওয়াটা খুব গর্বের ব্যাপার। সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিয়ে তরি ওর সৎ মাকে উদ্দেশ্য করে বলল, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কথাটা শুনে মুহূর্তের মাঝে ওর সৎ মায়ের মুখ কালো হয়ে গেল। রাগান্বিত স্বরে বলল, বিয়ে করবি না মানে? করবো না ব্যাস, তোমরা আমায় জোর করতে পারবে না। হ্যাঁ মরণ, তুই বিয়ে করবি না তোর ঘাড় করবে। শোন তরি, আজ তোরে বিয়ে করে নিয়ে যাবে, কোনো গণ্ডগোল পাকালে তোর জন্মের শিক্ষা দিয়ে দিবনি। মিলি, তরির সৎ বোনের নাম মিলি। কথাগুলো শরীরে কাটার মতো বিঁধলে কিছু করার নেই। সৎ মায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানে। যদি ওনার কথা মতো না চলা হয় তাহলে তরির অবস্থা আরও খারাপ করে দিতে পারে। মন চায় পালিয়ে যেতে, কিন্তু তাও করতে পারবে না। কারণ অতটা সাহস ওর মাঝে নেই। আর কোথায় বা যাবে, কী বা করবে, কোথায় থাকবে? এত কিছুর মাঝে আরও একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কে এত টাকা দিল, আমায় কিনে নিল? শেষোক্ত কথাটা মনে করে নিজের অজান্তে চোখের কোণে জল চলে আসে তরির। পরনে বোরখা, মাথায় হিজাব পরে নিজের ঘরে বসে আছে তরি। একটু আগে রেজিস্টার পেপারে সাইন করলো সে। এখন চলে যেতে হবে ওর। একদম স্তব্ধ হয়ে বসে আছে। যাকে নিজের জীবনটা দলিল করে দিল তাকে দেখা তো দূর, নামটাও জানা হয়নি। একটু পর তরির রুমে সেই মধ্যবয়স্ক লোকটি প্রবেশ করলো এবং গম্ভীর গলায় বলল, চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। জমকালো সাজে সাজানো একটা আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়ি থামে। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে থাকা সিকিউরিটি গার্ড এসে গাড়ির দুপাশে দরজা খুলে দেয়। এক পাশ থেকে সেই মধ্যবয়সী লোকটা বেরিয়ে আসে। গাড়ির থেকে নেমে অন্য পাশে দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দেন উনি। হাতটাকে পাশ কাটিয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন তরি। এতে লোকটা কিঞ্চিত খারাপ লাগলো, কিছু বললেন না। এমন হওয়াটাই স্বাভাবিক। বাড়ির কয়েকজন কাজের লোক গাড়িতে থাকা ব্যাগ নিয়ে আসতে বলল। তরি বারণ করে, আমি আমার ব্যাগ নিজেই উঠাতে পারবো, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে আরও বেশি সুন্দর। বিভিন্ন রকমের শোপিস আসবাবপত্র, বেশিরভাগটাই অ্যান্টিকের,
সব কিছুই অনেক সুন্দরভাবে গোছানো হবেই না বা কেন? যেখানে বাড়ির একেক রকমের কাজের লোক, একেকটা করে কাজের লোক রাখা। বাড়ির ভেতরে যাওয়ার পর লোকটি একজন মহিলাকে বলল, "তরীর রুমটা দেখিয়ে দিতে।" মহিলাটি ওনার কথা মতো তরীকে নিয়ে দোতলার একটি রুমে নিয়ে গেলেন। রুমটা দেখে তরী অনেকটা অবাক হয়ে গেল। এত বড় রুম এর আগে কখনো দেখেনি সে। মনে হচ্ছে যেন ওদের বাড়ির সমান জায়গাও কম পড়বে এই রুমের সমান হতে গেলে। একটা ফুটবল গ্রাউন্ডের মতো। তবে এসব কিছু দেখার পরও তরী অনেকটা উদাসীন। মনের মাঝে ঝড় বইছে ওর। হয়ে কি আজ হয়ে গেল? আহ! এক মুহূর্তে ওর পুরো পৃথিবী পাল্টে গেল। অবাকই হলো, কেউ এমন অভাগী হয়? নিজের বাবার বাড়ি ছেড়ে আসার সময় একটা কথাও বলেনি সে, শুধু চোখের জলে ভাসিয়েছে। আসার সাথে লোকটা কে, কি, তার পরিচয় কিছুই জানা হয়নি তরীর। তরী একটা কথা মাথায় ঘুরছিল, জীবনে একটা কাছের বন্ধুই ছিল, সেটা বই। তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল আজ থেকে। তরী জানে না এরপর কী হতে চলেছে তার জীবনে। অবশ্য জীবন নিয়ে ভাবনা তরী অনেক আগেই ছেড়ে দিয়েছে। কারণ ওর জীবনে তরী যে আগের থেকে ডুবে মরেছে। তরী বিছানা পুরোটা গোলাপ আর গাঁজরা ফুলে সাজানো। সমস্ত রকমের দেওয়ালে গোলাপ ফুল লাগানো। জায়গায়, জায়গায় চৌবাচ্চা রেখে তার মাঝে ছোট, ছোট মোমবাতি জ্বালিয়ে দেওয়া আছে। এক কথায় রুমটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে আসা মহিলাটি তরীকে বাথরুম দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। আর আলমারি খুলে একটা গোলাপি রঙের শাড়ি এনে তরীর হাতে ধরিয়ে দেয়। "হাত মুখ ধুয়ে এটা পরে নিন ম্যাডাম। আমি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি।" বলে মহিলাটি চলে যায়। তরীর বেশ খারাপই লাগছিল। তাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেয়। মাথায় চুলগুলো না থাকার পরেও তরীকে দেখতে মাশাআল্লাহ লাগছে। কারণ এমনিতে সে প্রচুর সুন্দরী। বলা চলে রূপের তরী। তবে নিজেকে কখনো সুন্দরীর তালিকায় রাখতে চায় না সে। যতটা পারে নিজেকে সবার থেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে তরীর রুমে খাবার দিয়ে যায়। খাবারের প্রতি বেশ একটা ঝোঁক নেই ওর। তাই কিছু না খেয়ে বিছানায় গিয়ে বসে পড়ল সে। আজকে হয়তো তাকে অত টাকা দিয়ে হওয়ার মূল্য চোকাতে হবে নিজের শরীর দিয়ে। রুমের মাঝে একটা বড় শেলফে থাকা বিভিন্ন মনীষীদের বইয়ের মাঝে ডেল কার্নেগির লেখা একটা বই পড়ছিল তরী। সে সময় একজন দরজায় নক করে বলল, "আমি কি ভেতরে আসতে পারি?" তরী কী বলবে ভেবে পাচ্ছিল না। কারণ এ বাড়ির কোনো কিছু ডিসিশন নেওয়ার বিষয়ে অজ্ঞতা নয়। আবার দরজায় কড়া নাড়া আওয়াজ আসে। "আসতে পারি?" কিছুটা ভেবে তরী উত্তর দেয়, "জি আসুন।" দরজার দিকে চোখ পড়ে তরীর। সাদা শার্ট, কালো প্যান্ট বা হাতের উপর গুছিয়ে রাখা সাদা অ্যাপ্রন, গলায় ঝুলানো স্টেথোস্কোপ সহ একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করল। চুলগুলো অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে, মুখে খোঁচা, খোঁচা দাঁড়িয়ে থাকায় ছেলেটির সৌন্দর্য আরও বেশি প্রকাশ পায়। হাসি দেওয়া গজ দাঁতটি বেরিয়ে আসে, যেটা ছেলেটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল। তরী নিজের চোখ নামিয়ে নিল। হালকা ভয়াতুর সুরে বলল, "আপনি কে?" ছেলেটি হেসে বলল, "কেন দেখতে পাচ্ছেন না? আর যাই হোক, আমি কিন্তু ভূত নই, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমার আপনার ঘাড় মটকাবো না।" আরেকবার ছেলেটির দিকে তাকিয়ে দেখে তলি ছেলেটি সেখানে দাঁড়িয়ে মৃদু স্বরে হেসেই চলছে। কিছুটা ভয় কন্ট্রোল করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, "আপনি আমাকে চেনেন?" তরি এবার প্রশ্নে ছেলেটি আবারও হেসে দেয়। এবার হাসি দিয়ে বলে, "বাবা ঠিকই খোঁজ নিয়েছিল আপনার ব্যাপারে। আপনি তো দেখছি আসলে অনেক বোকা। আচ্ছা আপনাকে চিনব না তো অন্য কোনো মেয়েকে চিনব?" "বাবা? মানে ঠিক বুঝলাম না।" "আমার মনে হয় আপনি ঠিকভাবে কিছু জানেন না, তাই না? অবশ্য বাবা বলেছিল পরে জানবে। তবে একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। এসে আপনাকে সব বলব, ওকে?" বলে ছেলেটা একটা মুগ্ধ করা হাসি দিয়ে আলমারি থেকে পরনের জামাকাপড় টাওয়াল হাতে ওয়াশরুমে চলে যায়। এদিকে তরি হাঁ করে বসে আছে। কিছুক্ষণ পর ছেলেটি একটা লাল টি-শার্ট, সাদা ট্রাউজার ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মাথার চুল মুছতে, মুছতে তরিকে উদ্দেশ্য করে বলল, "রূপের তরী ওভাবে তাকিয়ে থাকলে যে আমি অনেক লজ্জা পাবো। তখন আমার মুখটা যে ঢেকে রাখতে হবে" বলে আবার হেসে দিল। কথাটা শুনে তরী বেশ লজ্জায় পড়ে গেল। চুল মোছা হয়ে গেলে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুল এনে তরীর সামনে এসে বসে পড়ল এবং বলল, "এবার বলো, যে লোকটি আপনাকে রেজিস্ট্রির পেপারে সই করিয়ে নিয়ে এলেন, উনি আমার বাবা, ডাক্তার রিশাদ চৌধুরী। আর আমি ওনার ছেলে আর আপনার লিগ্যাল হাসব্যান্ড, রূপক চৌধুরী ওরফে রূপ। আমি অবশ্য ডাক্তার, তবে এখনও ইন্টার্ন করছি। ছোট ডাক্তার বলা চলে। আপনি এখন আছেন চৌধুরী ম্যানশনে। আজকে অবশ্য আমার আর আপনার বিয়ে রেজিস্ট্রি এলো। আর হ্যাঁ, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন আমি যাইনি? আসলে আজকে অনেক জরুরি একটা সার্জারির জন্য ওটিতে থাকতে হয়েছে। নইলে আমার বিয়েতে আমি নেই এমনটা তো মানতে পারা যায় না, তাই না?" আবারও হেসে দিয়ে। তোরে সব কিছু বোঝার পরে মুখ গোমড়া করে বসে আছে। কারণ ও জানে এত বড়লোক ঘরে বিয়ে হওয়া মানে ওকে নয়, শুধুমাত্র ওর শরীরটাকে ভোগ করতে হয়তো অত টাকা দিয়ে বিয়ে করে আসা হয়েছে। তরীকে চুপ থাকতে দেখে রূপ বলে, "দেখুন, রূপের তরী" বলে জিভায় কামড় দেয়। "আচ্ছা, আপনাকে এ নামে ডাকছি বলে কি রাগ করছেন নিশ্চুপ? আমি কিন্তু রূপ শব্দটি দিয়ে নিজেকে বোঝাচ্ছি। রূপটা আপনার রূপ দেখেই বলছি। রবীন্দ্রনাথের
সোনার তরী লিখেছিলেন, দেখেছিলেন কিনা জানি না, তবে আমি যে রূপের তরী দেখেও নিলাম আবার পেয়েও গেলাম। তরী আর কিছু বুঝতে বাকি নেই যে ওকে এখানে কেন আনা হয়েছে। তবে ওকে অবাক করিতে রূপ বলল, অনেক দূর জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত, আপনি শুয়ে পড়ুন। আমি শুয়ে পড়ি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার আমার মাঝে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মতো থাকবে, বলে আবারও হেসে দিল। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে দুটো সেকশনে বিছানা ভাগ করে দিল রূপ। এরপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তরি ছেলেটিকে দেখে ভীষণ অবাক হলো। আসলে কি সে এত ভালো, নাকি কোনো ঝড় আসার আভাস মাত্র? এসব চিন্তা করতে করতে ওভাবে যে কখন ঘুমিয়ে পড়ছে খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ কারণ নরম ঠোঁটের আলতো স্পর্শে কপাল সহ গালে হাতে অনুভব করতে লাগলো ঘুম থেকে জেগে ওঠে রূপ। ঘুম ভাঙলে দেখতে পায় তরি ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। তরির মুখটা রূপের মুখের সাথে একদম লেগে আছে। রূপের কিছুটা হাসি পায় তরিকে এভাবে দেখে। মেয়েটা যে আসলে পাগলি। তারপর ভাবে হয়তো বোনকে এভাবে জড়িয়ে ঘুমায়। তরি নিজের কাছ থেকে ছাড়িয়ে সুন্দর করে নিজের জায়গায় শুইয়ে দেয়। চুলগুলো না থাকে একদম বাচ্চাদের মতো লাগছে তরিকে। রূপ চাইতে তরির কপালে ভালোবাসার পরশ রেখে দিতে, কিন্তু সে এমন কিছুই করলো না। আবার নিজের জায়গায় গিয়ে তরির দিকে মুখ করে শুয়ে পড়ল। বিছানার দুপাশে বিশাল বিশাল কাচের জানলা। কাচের জানলা ভেদ করে চাঁদের রূপলি আলো তরির মুখে এসে পড়ছে। এতে ওর মুখটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রূপ যেদিকে তাকিয়ে ভাবনার সাগরে ডুব দিল। রূপের বাবা মা ভালোবেসে খুব কম বয়সে বিয়ে করেছিল। দুজনে মেডিকেল স্টুডেন্ট। আসলে তাড়াতাড়ি বিয়ে করার কারণটা বড় ছিল। রূপের মা প্রেগনেন্ট ছিল। রিশাদ চৌধুরী রূপের বাবা ওর মাকে ঠকাতে চেয়েছিলেন না বলে তাড়াতাড়ি বিয়ে করে নেন। কয়েক মাস যাওয়ার পর রূপের জন্ম নেয়। তবে রূপের মা নিজের কেরিয়ার ঠিক করার লক্ষ্যে রূপের বাবার সাথে ঝামেলা করেননি। এরপর রিশাদ চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও দুজনে আলাদা হয়ে যেতে হয়। রূপের মা চাননি রূপকে নিতে, তাই রূপ তার বাবার কাছেই বড় হতে থাকে। রিশাদ চৌধুরী নিজের ছেলেকে আর কেরিয়ার দুটোকে সমানভাবে পরিচালনা করতে থাকেন। এক পর্যায়ে এসে উনি সুখের মুখ দেখতে থাকেন। আস্তে আস্তে রিশাদ চৌধুরী একজন বড় ডক্টর হয়ে সাফল্য অর্জন করে। রূপের মা আফসোস করলো আর কোনোভাবে রিশাদ চৌধুরীকে মানাতে পারেনি। নিজের ছেলে আর কাজ নিয়ে সবসময় বিজি থাকতেন তিনি। রূপ ছোটবেলা থেকে বাবা মায়ের মতো প্রচুর মেধাবী, তাই তো সে এখন ঢাকা মেডিকেল থেকে ইন্টার্ন করতে পারছে। মায়ের শূন্যতা রিশাদ চৌধুরী কখনোই উপলব্ধি করতে দেননি রূপকে। রূপকে কখনো মায়ের কাছে যেতেও চাননি। ওর কাছে ওর বাবাই সব। যেদিন পানিতে তরিকে ডুবতে দেখে রিশাদ চৌধুরী উদ্ধার করেছিল, মেয়েটির মুখের দিকে তাকিয়ে একটা মায়া স্নেহের অনুভূতি জাগে। তাই 4-5 দিন ধরে ওর সব খবরাখবর এবং সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। উনি ইচ্ছে করে টাকাগুলো এনেছিলেন যাতে তরিকে নিজের বাড়ির বউ বানানোর কোনো সংশয় না থাকে, এবং সংশয় কেটে গেলে রেজিস্ট্রি পেপারে তরি সাইন করে। একটা জিনিস ক্লিয়ার করে, বিয়ের রেজিস্ট্রি পেপারে কনের স্বাক্ষর বা বাবা করলে যেমন বিয়ে হয়, তেমনি ছেলের বাবা ছেলের হয়ে স্বাক্ষর করলে বিয়েটা হবে। এটা অনেকের কাছে গোলমাল লেগেছে, তাই বলেই দিলাম। ভাবনার ঘোরে কখন যে ঘুমিয়ে পড়েছিল রূপ তার ঠিক নেই। মুখে পানির ছিটা পড়ায় চোখ টিপে টিপে ঘুম ভাঙল ওর। ব্যাপারটা কিছুটা বিরক্ত হলো, সেটা আবার তরিকে দেখে ভালো লাগায় পরিণত হলো। হাসি মুখে তরির দিকে চেয়ে মুচকি হেসে দিয়ে বলল, সকাল সকাল পানি ছিটিয়ে ঘুম ভাঙাচ্ছেন কেন? আপনার হাত দিয়ে কি ডাকতে পারেন না? রূপের হাসি দেখে তরি কেমন অবাক লাগলো। কি অদ্ভুত মানুষটা, সব সময় শুধু হাসে। কাল রাত থেকে একটা কথা কিনা হেসেই বলেছে। রূপের হাতের তুড়ি বাজিয়ে বলল, কী হলো? কোন রাজ্যে ভাসলেন রূপের তরী? হ্যাঁ, না না, আসলে ভাবলাম আপনাকে ছুঁয়ে কিভাবে ডাকবো, মাথা নিচু করে। রূপ এবার জোরে জোরে হেসেই চলছে। তরী ভাবছে পাগল হয়ে গেল নাকি লোকটা। রূপ হাসতে হাসতে পেট ধরে শ্বাস নিতে থাকলো আর হাঁপানো গলা বলল, আপনি আমায় হাসিয়ে মারবেন দেখছি। ও মোর খোদা, তুমি কি শুনছো? রূপের তরী কি বলছে? আমায় নাকি হাত দিয়ে ছুঁয়ে ডেকে দিতে লজ্জা লাগে। হা হা। কেন, আমি কি করলাম? কাল রাতে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, আর এখন বলেছেন কি করলাম? তরির দিকে বাঁকা চোখে তাকিয়ে। তরি কাল রাতে এমন কিছুই ভয় ছিল। বাড়িতে থাকাকালীন মিলিকে প্রায় এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো, কিন্তু রাতে ছিছি এ কাজ কি করছে ভাবতেই কেমন লাগছে। লজ্জা পাবেন না, কবুল না বললে লিগালি হাজব্যান্ড ওয়াইফ আমরা। সো তরি আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। আজ আর যাই হোক, কাল রাতে কাজটা একদম ঠিক হয়নি। তরি ভেবেছিল রূপ ওকে কিছু করবে বা উল্টোপাল্টা, ও নিজেই কাণ্ড করে বসে আছে। বেসিনে আয়নায় মুখটা দেখছে সে। আচ্ছা, এই রূপের কারণে কি এত কিছু? সবাই তাহলে রূপের পাগল? মনের ভিতরটা কেউ দেখে না? ওয়াশরুমে দরজায় নক আউট করার আওয়াজে হলে তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় তরি। অমনি রূপ হাসি মুখে বলে, আপনার হয়ে গেলে নিচে চলে যান, ব্রেকফাস্টের জন্য বাবা বসেছেন, আনিও ফ্রেশ হয়ে আসছি। তরু ওয়াশরুম থেকে বেরিয়ে এলে রূপ ভেতরে ঢুকে। একটা জিনিস তরির খুব ভালো লেগে, রূপের চেহারায় সবসময় হাসিটা বজায় থাকে, যেন হাসিটা ওর মুখের জন্যই তৈরি হয়েছে। মাথাটা বেবি পিঙ্কের হিজাবের নিচে আটকে
নিচে চলে যায় তরি। বিশাল ডাইনিং প্রান্তে এক পাশে বসে আছে রিশাদ চৌধুরী। তরিকে আসতে দেখে বলে, এখানেই বসো তরি। সামনের চেয়ারটাতে দেখে তরি বাধ্যমের মতো বসে পড়ে। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে তরির সামনে থাকা প্লেটে ব্রেকফাস্ট দিয়ে যায়। রিশাদ চৌধুরী আবারও বলেন, তোমার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আমার মনে হয় রূপ জানিয়েছে আমি কে। আমি তোমার শ্বশুর, তবে তোমার যা ভালো লাগে তাই বলে আমায় ডাকতে পারো। ধরো বাবা, আব্বু, আব্বা বলে হালকা হেসে দেন। তরি ওনার কথায় খানিক হেসে বলে, আচ্ছা তরিমা, তোমার একটা কথা বলার ছিল। তরি ওনার দিকে তাকিয়ে বলে, জি বাবা বলুন। কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার পড়াশোনার যাবতীয় এখানকার কলেজে ঠিক করেছি। কাল থেকে তুমি কলেজে যাবে। কলেজ? কথাটা শুনে মন আনন্দে নেচে ওঠে তরির। এখন তো নিজেকে শ্বশুরকে মাথায় তুলে নাচতে ইচ্ছা করছে। আর যাই হোক, পড়াশোনাও করতে পারবে, এটাই যথেষ্ট। কিন্তু বাবা, আমায় কে নিয়ে যাবে? মানে, আমি তো এখানকার কিছুই চিনি না। তরিমা, এত বোকা হলে কি করে হবে বলতো? তোকে তো রূপ দিয়ে আসবে। তবে আসার সময় আমাদের যে কোনো একটা ড্রাইভার তোমায় নিয়ে গিয়ে আনবে, কেমন? ও, তাহলে ঠিক আছে। তরি সিঁড়ি বেয়ে নামতে নামতে তরির দিকে তাকালো। তরি মাঝে এতটাই বিভোর হয়ে পড়লো যে হোঁচট খেয়ে পড়ে গেল। হালকা মাজায় ব্যথা পায় সে। তরি ব্যাপারটা দেখে প্রথমে হেসে ওঠে এবং বলে, রাস্তা দেখে চলা উচিত। রুমে যাওয়ার পর একা থাকায় নাচানাচি শুরু করে দেয় তরি। আবার নিজের প্রিয় বন্ধুদেরকে ফিরে পাবে সে। বা কি মজা! বই ছাড়া তরি আর তরি ছাড়া বই কেমন যেন ফিকে লাগে। যতটা হোক সম্পর্ক ছোট থেকে অনেক গভীর অনেক। রূপ ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে তরির এমন কাণ্ড হাসতে শুরু করে দেয়। তরি যখন বুঝতে পারলো রূপ দরজার পাশে দাঁড়িয়ে আছে, ওর কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। ইস রে, আবারও ওনার সামনে কি করলাম আমি? তবে উনি না খেয়ে রুমে এলেন যে? গালে হাত দিয়ে ভাবতে থাকে, আচ্ছা আপনি না খেয়ে চলে এলেন? না খেয়ে কোথায় এলাম? খেয়েই তো এলাম, এত তাড়াতাড়ি? আমি একজন ডাক্তার, এবং একজন ডাক্তার অনেক টাইম মেনটেন করে চলতে হয়। খাওয়ার বিষয় থেকে শুরু করে আমি সকল কাজ তাড়াতাড়ি করতে পছন্দ করি। ও বিছানার পর এতক্ষণ বসেছিল তরি। ঘুম থেকে ওঠার পরপর কিছুটা শরীর খারাপ লাগছিল তার। এমন খারাপ, আরও বেশি খারাপ লাগছে। মাথা ব্যথা করছে খুব। বিছানা ছেড়ে উঠে গিয়ে শেল্ফের উপর থাকা ওষুধের বাক্স থেকে একটা নাপা এক্সট্রা খেয়ে নেয়। রূপ তরির একটা জিনিস খেয়াল করছে, তবে বলতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়েছে সেখানেই। ওষুধ খাওয়া হয়ে গেলে বিছানায় একপাশে গিয়ে শুয়ে হেলান দিয়ে বসে পড়ে। এরপর কিছু একটা দেখে চোখ বন্ধ করে চিৎকার করে দেয়, না সাদা বিছানার চাদরে রক্তের দাগ স্পষ্ট। তরি নিজের জায়গায় বসে চোখ বড় বড় করে তাকিয়েছে সেদিকে। ওর বুঝতে বাকি নেই দাগটা কিসের। হয়তো এমন কিছুর জন্যই মাথা ব্যথা করছে। আর এই মুহূর্তে এতটা লজ্জা লাগছে তরি যা বলে বোঝানো যাবে না। দরজার সামনে দাঁড়িয়েছে রূপ। রূপ অবশ্য চোখ নামিয়ে রেখেছে। তরি একবার রূপের দিকে তাকালো। চোখে চোখ পড়তে রূপ তাড়াতাড়ি করে রুমের দরজাটা লাগিয়ে চলে গেল। নিজের এমন অবস্থার জন্য এই মুহূর্তে তরির কোনো প্রস্তুতি নেই। কারণ এর বাড়িতে আসার আগে নিজের সমস্ত জিনিসপত্র সেভাবে গোছায়নি সে। বেডশিটের ওপর ব্লাড দেখে গাটা কেমন কাটা দিয়ে উঠল। কোনো কিছু চিন্তা না করে বিছানা থেকে নেমে একটানে বেডশিটটা নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। বেডশিটটা কাচতে কাচতে এক পর্যায়ে তরি নিজেই ভিজে যায়। তাই একই সাথে গোসলটা সেরে ফেলে। তবে এবার সে পড়লো আসল ঝামেলায়। তড়িঘড়ি জামাকাপড় বা শাড়ি নিয়ে আসতেই ভুলে গেছে সে। এবার উপায়, আচ্ছা উনি তো এখন রুমে নেই, তাহলে তোয়াল্লাটা পেঁচিয়ে আমি কাপড় চোপড় নিয়ে আসি। মনে মনে ফোন দিয়ে আটে তরি। ও যা ভাবা ওই কাজ। গায়ের তাওয়ালাটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায়। কিন্তু কি আর করার, মুখোমুখি হতেই হবে পদের দুজনকে, তাই না? স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট হাতে দরজা খুলে রুমে প্রবেশ করে রূপ। রূপ রুমে ঢোকার পর তরি অমন অবস্থা দেখে চিৎকার করে দেয়। তরিও রূপকে খেয়াল করার পর জোরে চিৎকার করে দেয়। এরপর ন্যাপকিনের প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে রূপ। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন কোনো ঘটনা ঘটলো। তরি আলমারির সামনে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে। কাল থেকে ওর সাথে কি আজব ঘটনা ঘটে যাচ্ছে। তবে আজ তো তরি ইচ্ছে করছে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে, কিন্তু পরনের তোয়াল থাকার কারণে সেটা পারল না। রূপের এই কাজটা তোরই খুব ভালো লেগেছে। হয়তো রূপ জানতো ওর এমন কিছু প্রস্তুতি নেই এই মুহূর্তে, তাই হয়তো সঙ্গে সঙ্গে ন্যাপকিন নিয়ে এসেছে। একটা মুচকি এসে ফ্লোরে পড়ে থাকা ন্যাপকিনের প্যাকেটটা হাতে তুলে নিয়ে জামাকাপড় নিয়ে আবার বাথরুমে চলে গেল। রুমের বাইরে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে রূপ। ভেতরে ঢুকতে এখন অনেকটা লজ্জা করছে। যাই হোক, এমন কিছু হবে সে ভাবতে পারেনি। রুমে যাবে যাবে করে যাচ্ছে না, কিন্তু রূপ একটা কথা চিন্তা করলো, যা হবার হবে, আমারই তো বউ, এতে সমস্যা কোথায়? এটা ভেবে দরজার লক করে দিকে এক হাত বাড়ায়। অমনি ভেতর থেকে কেউ একজন দরজাটা খুলে দেয়। নীল রঙের থ্রি পিস, সাদা ওড়নাটা মাথায় জড়ানো, চোখে মুখে বিন্দুমাত্র জলের ফোঁটা লেগে আছে, যে কারণে তরির চেহারা আরও আকর্ষণীয় ও নেশা ধারণ লাগছে। রূপ মলিন চেহারায় তরিকে দেখে। নামটা ভুল দেয়নি তরি, আসলেও এ এক রূপের তরি। আজ পর্যন্ত কল্পনার জগতে ভেবে আসা সকল পরীদের রানী এই তরি। হাতে তুড়ি বাজানোর রূপ ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেরে
রূপ: ধন্যবাদ আপনাকে। রূপ কিছুটা কপাল কুঁচকে তড়িকে বলল, ধন্যবাদ আমার সমস্যাটা বোঝার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কী আছে? ভুরু নাচিয়ে, আমি এমনিতে এমন সব ছোট ছোট কাজ করেই থাকি। কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে বলল রূপ। তড়ি হেসে বলল, এ কি হৃদয় জোড়ানো হাসি! তড়ির হাসি দেখে রূপর পালস রেট বেড়ে যায়। এত সুন্দর করে কেউ হাসতে পারে? তড়িকে দেখলে বুঝতেই পারত না। আচ্ছা হয়েছে, আর শুনুন, এভাবে হাসবেন না প্লিজ। করুণভাবে তড়িকে বলল। তড়ির চোখ উল্টে গোল গোল করে বলে, কেন? হাসলে কি আপনার কানের সমস্যা হবে? বাঁকা করে। রূপ মনে বলে বলল, তুমি কি করে বুঝবা আমার রূপের তড়ি? ওভাবে হাসলে যে হৃদস্পন্দন বেড়ে যায়, এরপরও বারবার মরে যেতে ইচ্ছা করে। বুকের বাপাশে হাত রেখে কথাগুলো মনে মনে বলছিল। তড়ির কণ্ঠে আবারও চোখ মিলে থাকে। আপনি কি এখানেও দাঁড়িয়ে আছেন ছিলেন? হুম। কি? না মানে, মাত্র তো আসলাম, আমি নিচে তো যাচ্ছিলাম। সত্যি তো? তো আপনার কি মনে হয় আমি আপনাকে আবার টাওয়ালে মোড়া দেখতে দাঁড়িয়ে থাকবো? তড়ি কিছু টা ঝুঁকে দুষ্টু হেসে কথাটি বলে রূপ। তরি খানিকটা লজ্জা পায়, কারণ মনে মনে এটাই ভাবছিল। রূপ ওকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। আলমারি থেকে কাপড়-চোপড় বের করে বিছানায় রাখতে রাখতে বলে, আমি একটু পর বেরোবো, ফিরতে রাত হবে। আপনার একা থাকতে কোনো সমস্যা হলে আন্টিকে ডেকে নেবেন। আচ্ছা, আপনার যদি কিছু দরকার হয় আমায় বলে দিবেন, আমি আসার সময় নিয়ে আসবো। তরি মুখ ফসকে বলল, এখানে ফুচকা পাওয়া গেলে ফুচকা নিয়ে আসবেন। বলার পর জিভায় কামড় দেয়। মনে মনে ভাবে, ধুর কি বলে ফেললাম, এখন তো আমায় খাদক ভাববে। তরির কথায় সে হেসে দেয়। মেয়েটা যতটা পাগলি ততটাই বোকা আর কিউট। এতটা কিউট যেন সুন্দর কোনো নিষ্পাপ শিশুর মতো। এরপর দেরি না করে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষে প্রতিদিনের মতো টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বিছানার উপর বসে নখ কাটছিল তরি। রূপকে দেখে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে নেয়। উন্মুক্ত ফর্সা বুক পিঠে দেখতে দারুণ লাগছে। তরি চোখ বন্ধ করে দেখে রূপ হেসে দেয়। এই যে রূপের তরি, চোখ বন্ধ করলেন কেন? মানেটা কি? হ্যাঁ, আপনি এভাবে আমার সামনে আসবেন আর আমি চোখ খুলে দেখবো আপনাকে? তো সমস্যা কি? আমি তো আর অন্য কেউ হই না, তাই না? আচ্ছা, আপনার কি লজ্জা লাগছে না এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন? লজ্জা লাগবে কেন? আপনি তো আর অন্য মেয়ে নন, আপনি তো আমার বউ। তো লজ্জা কোথা থেকে আসবে? ইস! আমারই এখানে থাকা ভুল হয়েছে। আপনি জামাকাপড় পরুন, আমি গেলাম। চোখ বন্ধ করে দরজার বাইরে দৌড় দেয় তরি। রূপ ওকে দেখে হেসে বাঁচে না। হসপিটালে আজ চাপ একটু অন্যরকম। অন্য দিনের মতো আজকে তেমন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসেনি। ওয়ার্ডে গিয়ে আগের পেশেন্টগুলোর ফাইল দেখেছিল রূপ। ইন্টার্ন করলেও ওর চিকিৎসা দেখে মনে হবে কত অভিজ্ঞ ডাক্তার। তাই তো বড় বড় ডাক্তাররা সার্জারি বা কোনো অপারেশন করতে গেলে রূপকে সাথে রেখে কাজ করে। হসপিটাল বা পেশেন্ট সংক্রান্ত কোনো বিষয় হলে রূপের অন্য কোনো দিক খেয়াল থাকে না। ফাইলগুলো দেখার মাঝে এতটাই বিভোর ছিল যে পেছন থেকে একজন ডেকে যাচ্ছে টেরই পায়নি। ওয়ার্ডের দরজার পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়েছে মৃধা। মৃধা বলা চলে রূপের বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনে মেডিকেল কোর্স কমপ্লিট করেছে, এখন পর্যন্ত একসাথে আছে। এমন বন্ধুত্ব আজকাল খুব কম দেখা যায়। তবে রূপের বিয়ের ব্যাপারটা এখনও জানে না সে, কারণ তড়িঘড়ি বিয়েটা বলা হয়ে ওঠেনি। এত ডাকার পর যখন উত্তর নিল না, তখন পেছন থেকে এসে মাথায় একটা বাড়ি মেরে দিল মৃধা। রূপ জানে যে এটা মৃধার কাজ, তাই পেছনে না ফিরে ফাইল দেখায় মনোযোগ দিল। ওই তুই সবসময় কাজ নিয়ে এত বিজি থাকিস কেন বলতো? তোর অত শুনতে হবে না, যা গিয়ে কাজ কর। ধুর, সবসময় কাজ করতে ভালো লাগে? হুম। তোর এই আলসেমির জন্যই তো রুগীদের 12টা বেজে দেয়। জিব্বায় কামড় দিয়ে বলে, আচ্ছা বাদ দে, তোর কাজ শেষ? হুম। এই তো, এই ফাইলটা দেখার বাকি আছে। লাস্ট ফাইল দেখা হয়ে গেলে মৃধাকে বলে, এবার বল, চল ক্যান্টিনে যাই। ও, চল, তোকে কিছু বলবো। কাল বলতাম কিন্তু খেয়াল ছিল না। চিন্তিত মুখ মৃধা দুজনে মিলে ক্যান্টিনে চলে এলো। মৃধা ভুরু নাচে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কী এমন বলতে চাইলি? নাকি না জানিয়ে বিয়ে ঠিয়ে করে ফেললি? কথাটা বলে হাসতে থেকে মৃধা। রূপ কিছুটা ঘাবড়ে যায়, কারণ একথা মৃধা যদি জানে তবে ওকে একদম মেরে কিমা বানিয়ে দিবে। ভয়ঙ্কর কণ্ঠে বলে, কাল আমি বিয়ে করেছি। মৃধা কথাটা শুনে আরও জোরে জোরে হাসতে থাকে। ওকে দেখে মনে হচ্ছে রূপ যেন ওর মজা কোনো জোকস শোনালো। হাসিটা কন্ট্রোল করে চেষ্টা করে মৃধা বলে, হ্যাঁ রে, তাই নাকি? আমিও তো কাল হানিমুন করে ফিরছি। আবারও হাসতে থাকে। এবার রূপ ওকে একটা ধমক দিয়ে চুপ করে দেয় এবং পুরো ঘটনা খুলে বলে। মৃধা মনোযোগ দিয়ে শোনার পর রূপের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। নিজের চেয়ার ছেড়ে রূপের পিঠে দুমদাম করে কিল দিতে থাকে। ওকে না জানিয়ে বিয়ে ফল পাচ্ছে হয়তো রূপ। এরপর বিয়ের ট্রিট হিসেবে একটা রেস্টুরেন্টে রেখে একগাদা খাবার অর্ডার করে তবেই শান্ত হবে। বাড়ির পথে আসার সময় রূপের মনে পড়লো তরি ফুচকার কথা বলেছিল। তাই একটা ফুচকার দোকান থেকে গাড়ি থামিয়ে ফুচকা কিনতে যায়। মোবাইলটা গাড়িতে রেখে যায়। এদিকে রূপের মোবাইলে বারবার কল আসছে। ফুচকা কিনে গাড়ি ঢোকার পর দেখে ফোন বাজছে। ফোনটা ধরার পর ওপাশের ব্যক্তিটির কথা শুনে রূপের মুখটা এমন হয়ে যায় যেন কেউ ওর জীবন কেড়ে নিতে চাচ্ছে। তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে সে। অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে তরি। তরির মাথার কাছে বসে আসে রিশাদ সাহেব এবং রুমে দুজন সার্ভেন্ট রয়েছে। তরি অজ্ঞান অবস্থায় দেখে রূপের যান যায় যায় ভাব। হাতে থাকা জিনিসপত্র টেবিলের উপর রেখে দৌড়ে গিয়ে তরির পাশে বসে।
মেয়েটার মুখটা মলিন হয়েছে। রিশাদ সাহেবের দিকে চিন্তিত চেহারা তাকিয়ে বলে, "কিভাবে হলো বাবা?" "আমি জানি না বাবা।" চিত্রা, সেদিনের সেই মধ্যবয়সী মহিলা, তরি রুমে খাবার দিতে এসে দেখে দরজার ভেতর থেকে লক। যখন অনেকবার ডাকার পর তরি দরজা খুলল না, চিত্রা আমাদেরকে ডেকে আনি। এরপর দরজা ভেঙে দেখি ব্যালকনি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তো তোকে ফোন দিলাম। কিন্তু এমন কিভাবে হলো কান্নামাখা কণ্ঠে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেও রাত, তার উপর ওর এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তোমরা না হয় দেখে যাও। আমি ওকে দেখে নিব শান্তভাবে। সেটা বেটার হবে। আমি তাহলে উঠি। রিশাদ সাহেব এবং সার্ভেন্টরা চলে যায়। দরজা বন্ধ করে দিয়ে রূপ এসে তরির মাথার কাছে বসে। মুখটা কেমন শুকনো লাগছে ওর। হয়তো দুপুরে কিছু খায়নি। মাথায় হাত বুলিয়ে দিতেই তরি আস্তে আস্তে জেগে ওঠে এবং উঠে কান্নাকাটি শুরু করে দেয়। তরির কান্নাকাটি দেখে রূপ কিছুটা ঘাবড়ে যায়। এভাবে কান্নাকাটি করার কারণ জানতে চাইলে তরি আরও জোরে কান্নাকাটি করতে শুরু করে। এক পর্যায়ে রূপ ওকে জোরে একটা ধমক দেয়। তরি তরি অত জোরে ধমক খেয়ে চুপ হয়ে যায়। কিন্তু তখনও আস্তে আস্তে কাঁদতে থাকে। এবার রূপ ওর কাছে এমন হওয়ার কারণ জানতে চাইলে তরি বলতে থাকে, "সন্ধ্যার আগে ছাদ থেকে বেডশিট নিয়ে রুমে গেলাম। এরপর ব্যালকনিতে গিয়ে লাইট দিলাম। দেখি ব্যালকনি রাখা চেয়ারে শাড়ি পরা একটি কঙ্কাল বসে আছে। আর তার মুখে লাল আলো জ্বলছে কেঁদে কেঁদে। আমি খুব ভয় পেয়েছিলাম। তারপর আমি দৌড়ে ওখান থেকে চলে আসার সময় হোঁচটকে পড়ে যাই।" তরি যে বোকা তার রূপ জানত। তবে সে এতটাই ভীতু সে জানে না। হা হা করে হাসতে শুরু দেয়। ওর হাসি দেখে তরি আবারও কাঁদতে থাকে। আর ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, "আপনি খুব খারাপ। আমি ভূত দেখে ভয় পেয়েছি, কাঁদছি আর আপনি হাসছেন।" রূপের হাসির মাত্রা আরও বাড়তে থাকে। হাসতে হাসতে তরিকে বলে, "ও ভালো কথা। তাহলে চলুন আমি আপনাকে ভূতের সাথে পরিচয় করে দিই।" "কি?" চোখ বড় বড় করে, "হুম।" তরির হাত ধরে, "না, না, আপনি পাগল নাকি? আমি এমনিতে অনেক ভয় পেয়েছি। আর তার উপর ওখানে আমি যাবই না। আমি ব্যালকনিতে যাব না।" কান্না করে। "আহা! আমি বলছি তো ওই ভূতের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। আপনাকে কিছু করবে না।" "ভূতের সাথে ফ্রেন্ডশিপ করা যায়? আগে জানতাম না তো। এখন তো জানতে পারলে। আর ভূতের পরনে একটা শাড়ি ছিল, তাই না?" বাবা বলবে, "হ্যাঁ।" "আপনি কিভাবে জানলেন? ওই শাড়িটা আমি ওকে গিফট করেছি।" "আপনার মাথা ঠিক আছে? কি আবোল-তাবোল বলছেন?" "আবোল-তাবোল? তাহলে চলুন, সব বুঝতে পারবেন।" তরি না যেতে চাইলেও রূপ ওকে জোর করে টেনে ব্যালকনিতে নিয়ে যায়। এখন কঙ্কালটাকে ওখানে বসে থাকতে দেখে কান্না শুরু করে দেয় তরি। "মিট মাই ফ্রেন্ড কঙ্কাল রানী। এবং কঙ্কাল রানী, এটা আমার ওয়াইফ রূপের তরী। সো বলুন কেমন লাগলো আমার ফ্রেন্ডকে?" তরী একবার রূপের দিকে আরেকবার কঙ্কালটার দিকে তাকিয়ে কপালে ভাঁজা রেখে ফেলে বলে, "তার মানে এটা?" "জি রূপের তরী, এটা কোনো ভূত নয়। এটা একটা সাধারণ কঙ্কাল, তবে আমার কাছে অসাধারণ। এই কঙ্কালটা দিয়ে মেডিকেলের কোর্স শেষ করেছি আমি। এতটা স্পেশাল কিছু নেই। এটা একটা মেয়ের কঙ্কাল, তাই এভাবে শাড়ি পরিয়েই রেখে দিয়েছি। আসলে ব্যালকনিতে একা বসে থাকতে ভালো লাগে না, তাই এই কঙ্কালটাকে সাজিয়ে রাখা। আচ্ছা, আপনার মাথায় কি বুদ্ধিশুদ্ধি নেই? এভাবে একটা কঙ্কাল রেখেছেন, তার উপর এমনভাবে সাজিয়েছেন যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে।" আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। চেঁচিয়ে কথাগুলো বলে তরি, "ওকে, ওকে, আজ সরিয়ে দিচ্ছি। আর এখানে রাখবো না। এবার হ্যাপি?" তরি রাগে মুখ ফুলিয়ে কিছু না বলে রুমে চলে যায়। এরপর রিশাদ সাহেব, রূপ ও একসাথে ডিনার শেষ করে তরি খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসে। রূপ জানে যে তরি রাগ করে আছে। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে তরি। একটু রূপ রুমে আসলে দেখে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। দরজাটা লাগিয়ে রূপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। মাঝরাতে এদিকে দাঁত কড়মড় করা আওয়াজে রূপের ঘুম ভেঙে যায়। এমনিতে ওর ঘুম হালকা। ল্যাম্পপোস্টের সুইচ দিয়ে পাশে তাকায় রূপ, দেখে তরি ঠান্ডায় কাঁপছে। আর ওর মাথায় হাত দিয়ে দেখে গা গরমে পুড়ে যাচ্ছে। রূপ মনে মনে চিন্তা করলো, পাগলি আসলেই অনেক ভয় পেয়েছে, নাহলে এত জ্বর আসতো না। এরপর রূপ উঠে গিয়ে একটা বাটিতে পানি ও নিজের রুমাল নিয়ে আসে এবং সেগুলো দিয়ে তরির কপালে জলপট্টি দিতে থাকে। এভাবে সারা রাত তরির মাথায় বসে বসে সব কিছু করে। জ্বর কমানোর জন্য যা যা করতে হলো। যখন তরির জ্বর কমে গেলে এক পর্যায়ে তরির পাশেই ঘুমিয়ে পড়ল রূপ। সকালবেলা তরির ঘুম থেকে উঠে রূপ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। রূপকে ওভাবে দেখে তরি দেখে কিছুটা ভয় পেয়ে যায়। রূপ ওকে খারাপ কিছু। তরি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে চিৎকার করে। তরি চিৎকার শুনে রূপের ঘুম ভেঙে যায়। ধরপড়ি ঘুম থেকে উঠে তরিকে জিজ্ঞেস করে, "আপনি ঠিক আছেন?" "ঠিক আছেন মানে? আপনি আমায়?" "কি আমাকে?" "আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এমন তা জানতাম না।" "আমি কি করছি বলবেন তো?" চিন্তিত স্বরে। "আপনি আমাকে ওভাবে, ছি, আমার তো লজ্জা লাগছে। দেখুন, আপনি হয়তো কিছু নিয়ে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি আর আমারই ভুল হবে?" রূপ বুঝতে পারছে না কেন তরি এমন করছে, তবে এটা শিওর কোনো খারাপ কিছু সে করেনি তরির সাথে। হয়তো তরির পাশে ঘুমিয়ে যেতে, কারণ রাত জাগা হয়েছে কাল। "দেখুন, আপনি আমার থেকে 10 হাত দূরে থাকবেন। এসব নিয়ে কোনো ঝামেলা না করাই ভালো বলে মনে হয় রূপের।" তাই হাসি মুখে জবাব দেয়, "ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। আপনার আজ কলেজের প্রথম দিন।" কথাটা বলে বিছানা ছেড়ে উঠে যায় রূপ। রূপের এমন জবাবে প্রতিউত্তরে কী বলা উচিত তরি জানে না। তবে ওর কাছে মনে হয় মানুষটা খুবই অদ্ভুত। এখন যেহেতু তরি ওকে
বলে দিয়েছে দূরে দূরে থাকতে, সেহেতু কোনো চিন্তা নেই। এখন কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে হবে ওকে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে আসে তরি। একটা বেবি পিঙ্ক কালারের লং থ্রি পিস আর সাদা হিজাবে মাথায় আটকে ব্যাগ ঝুলিয়ে বাইরে আসে। গাড়ির সাথে হেলান দিয়ে থাকা রূপ কালো জিন্স হালকা গোলাপি শার্ট পরছে, চোখে সানগ্লাস আর হাওয়াতে উঠতে থাকা সিল্কি চুলগুলো সব মিলিয়ে আজ রূপকে অসাধারণ রাখছে। তরি রূপের দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। তরিকে দেখে রূপ একটা মুচকি হাসে। গাড়ির সামনের সিটে দরজাটা খুলে দেয় তরির দিকে। তরি সেদিকে না গিয়ে পেছনের সিটে দরজা খুলতে থাকে, কিন্তু দরজা খুলতে অক্ষম হয় সে। তাই উপায় না পেয়ে রূপের পাশে সিটে বসতে হয়। মুখ ফুলিয়ে বসে আছে তরি। রূপ সেদিকে একবার খেয়াল করে গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলে না। রূপ এমন একজন যে শুধু তার প্রিয়জনদের সাথে দু একটা বেশি কথা বলে না, নইলে প্রিয়জন ছাড়া সে খুব কথা বলে না। এমনিতে সে খুব নরম সব মানুষের ছেলে। ছেলে হলেও খুব ইমোশনাল সে। তবে হাসিটা কখনোই যেন ওর চেহারা ছাড়ে না। সবসময় হাসির চাপ ওর মুখেই লেগে থাকে। হাসিটা ছাড়া যেন অসম্পূর্ণ। কিছুক্ষণ পর ওরা কলেজের গেটের সামনে এসে পৌঁছায়। গাড়িটা পার্কে নেমে দুজনে নেমে পড়ে গাড়ি থেকে। কলেজের ভিতরে ঢুকতে গেলে তরির সাথে সাথে রূপও যায়। এটা দেখে তরি বলে, কী ব্যাপার, আপনি কেন এসেছেন? কেন আবার? আপনার ক্লাসরুমে বাকি সব কিছু বুঝিয়ে দিই, চলুন। আমি গ্রামের মেয়ে, তবে লেখাপড়া তো জানি, তাই না? আমি নিজে দেখে চিনতে পারবো, কিন্তু আপনি? কোনো কিন্তু না, আপনি যান। রূপের মুখটা শুকিয়ে যায় এবং বলে, ঠিক আছে। এটা বলার পর রূপ সেখান থেকে চলে আসে। তরি একটা লম্বা নিঃশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা দেয়। কলেজে এতটা বড় গোলকধাঁধার মতো যে তরি কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। রূপকে যেতে বলে এখন সে নিজেই বিপদে পড়ছে বলে মনে হয়। কয়েকজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তরি সেখানে যায়। আসসালামু আলাইকুম আপুরা, আমাকে একটা হেল্প করুন প্লিজ। আমি কলেজের আজ নতুন, আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না, একটু দেখে দিবেন? মেয়েগুলো তরির দিকে তাকিয়ে একে পরম্পরার দিকে তাকায় এবং সবাই মিলে হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো চলো বলে তরিকে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। দোতলার একেবারে শেষ রুমটায় গিয়ে পৌঁছে যায় তারা। তরিকে ভিতরে ঢুকতে ওরা বলে যায় সেখান থেকে। তরি ওদের কথা মতো ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু রূপের তরি প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।